Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, বিলেটেড ঈদ মোবারক। শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ। মাত্র শুরু হলো, চলছে এবং চলবে রাত 2টো পর্যন্ত। সাথে আছেন আপনি রেডিও আমার 88.4 FM এর জন্য। এবং আরেকটা সপ্তাহ বিরতির পরে গত সপ্তাহে আমি ছিলাম না এবং ঈদ ছিল। শুরুতে সবাইকে উইশ করে দিয়েছি এবং আশা করছি যে চমৎকার একটা ঈদ এবং ঈদের ছুটি সবকিছু মিলে অসাধারণ সময় কাটিয়েছেন পরিবার পরিজনের সাথে, প্রিয় বন্ধুদের সাথে, কাছের মানুষদের সাথে, এবং অবশ্যই অসাধারণ একটি ঈদ ছিল। এবং আমার ধারণা, বিশ্বাস, প্রত্যাশা, প্রার্থনা সবই ছিল যেন জীবনের শ্রেষ্ঠতম ঈদ হয় এবার। এটা প্রত্যেক ভাইদের জন্যই থাকে। আশা করি সেই প্রত্যাশা আপনারও এবং আমার সবারই পূর্ণ হয়েছে। আর সেই গল্পগুলো শুনবো, টুকরো টুকরো ছবি, যে কিভাবে উদযাপন করলেন সেই আনন্দময় মুহূর্তগুলো, সেই হাসির ছটাগুলো আমি এখন একটু দেরিতে হলেও ভাগাভাগি করে নিতে চাই, যেহেতু ঈদের পর আজকে আমার ফার্স্ট শো। সাথে থাকবেন আজকে রাত 2টো পর্যন্ত আশা করছি। এবং প্রত্যেক শনিবার ঠিক এই সময়টাতে আমি থাকি এবং আপনাকে কিছুটা হলেও চাঙা বা প্রাণ স্পন্দনে আরেকটু স্পন্দিত করার চেষ্টা করি। আজকেও করবো, এবং কতটা পারবো সেটা জানি না, তবে চেষ্টা করবো, এটুকু কথা দিচ্ছি। গান অবশ্যই পছন্দের গানগুলো প্লে করবো। আর যদি কোনো মনের কথা বা যে কোনো কিছু, স্বপ্ন, কল্পনা, বাস্তব, অবাস্তব, পরাবাস্তব, অধিবাস্তব, যে কোনো কিছু আমাকে জানান লিখে। মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, হুইচ ইজ RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন সোজা একেবারে একটাই নাম্বার 2323 এই নাম্বারটাতে। আর এখন প্রথম যে গানটা প্লে করবো আজকে হচ্ছে ব্ল্যাকের একটা গান, ব্ল্যাকের দ্বিতীয় অ্যালবাম, যেটা নাম ছিল উৎসবের পর, যেটা রিলিজ হয়েছিল 2004 সালে। সেই অ্যালবামের একটা গান, খুব একটা পরিচিত না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে গানটা। খুব ছোট গান, 2.5 মিনিটের গান। সো এনজয় দ্য সং। মিছি মিছি গানটার নাম। তবে আজকে আমরা কিন্তু মিছি মিছি একসাথে থাকবো না, অবশ্যই কিছু পাওয়ার আশায়। So friends, welcome back. শুনছেন আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। শনিবার রাতে ঠিক এই সময়টাতে পৃথিবীর অন্য যেখানে যে চেয়ারে যেই বসা থাকুক না কেন, অনেকেরই অনেকগুলো চেয়ার, অফিসে, বাসায়, অনেক জায়গাতে অনেকেই বসে থাকতে পারে, কিন্তু শনিবার রাতের এই সময়টাতে রেডিও আমার 88.4 FM এর হট সিটে যে উত্তপ্ত চেয়ার বলে যেটাকে মানে আমি বসে থাকি, সেই মহান সৌভাগ্যের অধিকার আমি হয়েছি। এবং যেহেতু হয়েছি, তার সম্পূর্ণ সদ্ব্যবহার করে রাত 2টো পর্যন্ত আজকেও থাকতে চাই এবং আপনার পছন্দের গানগুলো শুনিয়ে এবং অবশেষে আপনার মনের কথাগুলো সবার সাথে শেয়ার করে তারপরে বিদায় নেব। এবং সেই আশা থেকে আপনার সাথে আছি। আশা করছি আপনি আমাকে সঙ্গ সুখ দিয়ে বাধিত করবেন। আর রাত সময় এখন 11টা বেজে 10 মিনিট। প্রথম গানটা ছিল ব্ল্যাকের মিছি মিছি, এবং তারপরে গানটা ছিল শাকিরার একটা গান, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের একটা গান ছিল, লাটুটোরা। আর এখন আমি একটা SMS পড়ছি। আমাকে লিখেছেন আজকে ফার্স্ট SMS সেন্ডার হচ্ছেন সজল ফ্রম মুন্সিগঞ্জ। এই মুহূর্তে একটা লাইভ কনসার্টে আছেন এবং একটু পরে নাকি LRB পারফর্ম করবে এবং তিনি খুব এক্সাইটেড ফিল করছেন। ফিলিং জেলাস। অবশ্য আমিও একটা অন্য ধরনের কনসার্ট সবাইকে এখন শোনাতে পারি, মানে লাইভ না হলেও রেকর্ডেড গানগুলো, পছন্দের গানগুলো শুনে একটা অন্যরকম আমেজ দিতে পারি। তার প্রিয় বন্ধুদের রাশেদের কথা বলেছেন, চাঁদপুর ঘুরতে গিয়ে নাকি তিনি আটকা পড়েছেন। আমি জানি না আটকা কেন পড়েছেন, এই শব্দটার অর্থই বা কি, আটকা বলতে তিনি কি কবি এখানে কি বুঝিয়েছেন। স্মৃতি আমাকে জানিয়েছেন যে সুমাইয়া একজনের সাথে বাজি ধরেছিলেন যে আজকে আমি আসবো না এবং চলে এসেছি, বাজি তিনি হেরে গেছেন, তবে এই হারার মধ্যে নাকি একটা আনন্দ আছে। সবই আপনাদের মহানুভবতা। আমাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে যে বিলেটেড ঈদ মোবারক। একেবারে ঈদটা, এবারের ঈদটা কি তার জীবনের সব থেকে খারাপ ঈদ ছিল। জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। শুনে আমরা ব্যথিত এবং আমরা শোকাহত, স্তব্ধ, আমরা ক্ষুব্ধ, আমরা সেই শোক সন্তপ্ত হৃদয় নিয়ে সমবেদনা জানাচ্ছি আপনার প্রতি। আর SMS করার নিয়মটা আবার একটু বলে দিই। প্রথমে আরে লিখবেন, অর্থাৎ রেডিও আমার শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে যে কথাটা শেয়ার করতে চাচ্ছেন অথবা যে গানটা শুনতে চাচ্ছেন সেটা আমাকে জানিয়ে দিন। আশা করছি মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো। আর এখন একটা গান শুনবো, আর্টসেলের একটা গান শুনবো। গানটার নাম হচ্ছে এই বিদায়ে। যদিও আমরা একদম শুরুর দিকে আছি আজকের প্রোগ্রামে, শুরুতে আমরা বিদায় সূচক একটা গান শুনছি, কারণ সবসময় যে কথার সাথে কাজের মিল হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। সো এনজয় দ্য সং, একটু পরে ফিরছি। করছি আমার খুব কাছে কয়েকটা বন্ধুকে, যারা গত 2 দিন ধরে আমার সাথে ছিল এবং অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি। and I'm really lucky to get them as my close friends. এতটা ভালো সময় কাটিয়েছে। আজকে কিছু না পর্যন্ত আমার সাথে ছিল, আসার সময় সবারই খারাপ ছিল যে আবার সময় শেষ হয়ে যাচ্ছে, কালকে থাকবার কর্মব্যস্ততা। Still I'm feeling emotional and sad for them because they just gave me some wonderful moments and I'm really lucky. Again I'm saying it. Love you all.
সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM আর চলছে শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনি হয়ে ইরাজ আপনার সাথে আছে। সময় এক্স্যাক্টলি 11:21 এবং শুনছিলাম একটু আগে হুবাস ট্যাঙ্কের গান, অল্টারনেটিভ রক ব্যান্ড হুবাস ট্যাঙ্কের গান রানিং অ্যাওয়ে। সো ওয়াই আর ইউ রানিং অ্যাওয়ে ফ্রম মি। তার আগের গানটা ছিল আর্টসেলের গান এই বিদায়, এবং বেশ অনেকের এসএমএস আসছে এবং অনেকে ঈদের খবর জানাচ্ছেন। আমি আরও জানতে চাচ্ছি সবাই কেমন ছিল, স্পেশাল কি করলেন, কোথায় গিয়েছিলেন, সারপ্রাইজ কি ছিল, হতাশাই বা কি ছিল, যদি থেকে থাকে আদৌ, না থাকলেই খুশি হব। সবকিছুই আপনার স্বপ্ন, কল্পনা, প্রস্তাব, প্রাপ্তি, অপ্রাপ্তি, বাস্তব, অবাস্তব, যে কোনো কিছু, যেটা শুরুতেই বলেছি, যে কোনো খবরই আমাকে জানান, যে কোনো এসএমএসি করে আমাকে জানাতে পারে নিঃসংকোচে, নির্দ্বিধায়। এমন একটা বন্ধু হতে চাই যার কাছে হৃদয় সবটুকু খুলে দেখানো যায়, যার কাছে এমন কোনো হৃদয়ের অলিন্দ নেই যেটা গোপন রাখতে হয়, যার কাছে হৃদয় সবটুকু বারোতাই পৌঁছে দেওয়া যায় নির্ভয়ে, নির্দ্বিধায়। তেমন একজন যদি হতে পারি, নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করব, এবং সেই চেষ্টাই করছি, 2007 থেকে করে যাচ্ছি। ইনফ্যাক্ট এখনো করছি, যতদিন কণ্ঠ দিয়ে কথা বলবো ততদিন এই চেষ্টাটা করব, পছন্দের গানগুলো সেই সাথে শোনানোর চেষ্টা করব। আমাকে জানিয়েছেন রাশেদ যে তিনি নাকি হারিয়ে গিয়েছিলেন, একজন এসএমএস করে জানিয়েছেন। তো উনি এবার এসএমএস পাঠিয়ে জানিয়েছেন যে 3 বন্ধু লঞ্চে করে ঘুরতে চাঁদপুরে গিয়েছিলেন এবং এসে নাকি একটা বিশাল বিপাকে পড়েছেন তারা। এখনো ফিরবার কোনো লঞ্চে তারা উঠতে পারছে না, জায়গা পাচ্ছেন না, কখন বাসায় যাবেন কিছুই জানেন না। ট্রাই টু এনজয় দ্য মোমেন্টস। আমার কাছে একটা জিনিস মনে হয়, যখন আসলে কোনো সমস্যার সমাধান করার কোনো উপায় থাকে না, কোনো সমাধানের পথ থাকে না, তখন যতটুকু পারা যায় তার মধ্যে একটা পজিটিভ সাইড বের করে সেটাই আপাতত উপভোগ করতে থাকুন। এও এক অভিজ্ঞতা বটে। ফাহিম লিখেছেন মগবাজার থেকে যে বিলেটেড ঈদ মোবারক, এবং ইনসেপশন আর শাটার আইল্যান্ড, আপনি বোধহয় লিওনার্দো ডিক্যাপ্রিওর ফ্যান, তার দুটো মুভি তিনি দেখে ফেলেছেন, খুবই ভালো কথা। আমার গৃহে কালকে একটি বন্ধুদের পার্টি ছিল, তো সেখানে আমরা দুটো মুভি দেখেছি। একটা হচ্ছে টেকেন, থ্রিলার অ্যাকশন, আরেকটা ছিল দ্য ডেভিল ভার্স প্রাদা। এই দুটো মুভি আমরা দেখেছি এবং আমরা বেশ উপভোগ করেছি। আশা করছি কোনো একটা মুভি অফ দ্য উইক সেগমেন্টে এই সিনেমার কথা আমরা বলবো। আর অনেকে এসএমএস পাঠিয়েছেন, তবে এসএমএস করার নিয়মটা আপাতত বলে দিচ্ছি। প্রথমে আর লিখবেন, আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো এটা হচ্ছে তাহসানের ঈদের রিলিজ হওয়ার সর্বশেষ অ্যালবাম উদ্দেশ্য নেই অ্যালবাম থেকে টাইটেল নাম্বারটা উদ্দেশ্য নেই। তবে আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আপনার কতটা কাছাকাছি হতে পারা যায় আপনার মনের কথাটা শেয়ার করে, সেটাই। সো প্লিজ ভাবুন, আপন করে নিন এবং জানান আমাকে কি জানানোর আছে। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর সেই সাথে এই মুহূর্তে আমাকে শুনছেন ইরাজকে। আর চলছে শনিবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং যেখানে আমি রাত 2টো পর্যন্ত থাকবো আপনাকে একটু বিনোদন দেওয়ার জন্য। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লের একটা গান, যে গানটার নাম হচ্ছে ইয়েলো। খুবই জনপ্রিয় একটা গান তাদের, এবং এই গানটা আমারও বেশ পছন্দের, এবং যার প্রমাণ হিসেবে নিশ্চয়ই যারা রেগুলার শোনেন খেয়াল করেছেন, এই গানটা আমি অনেকবার প্লে করেছি। অ্যান্ড দ্য সং ইজ রিয়েলি সুইট অ্যান্ড কিউট। তার আগের গানটা ছিল তাহসানের সেই উদ্দেশ্য নেই, এবং আজকে বেশ কিছু এসএমএস আসছে, বেশিরভাগই অবশ্যই ঈদের উদযাপনের খবরাখবর দিচ্ছেন আমাকে এই মুহূর্তে। আশিক নামের একজন জানিয়েছেন যে যখনই নিবিড় করে এই গানটা শুনতে চান, নিলয় দাসের একটা গান যেটা পরে এলিটা গিয়েছেন, সেই ভার্সনটা শুনতে যাচ্ছেন তিনি। মিম নামের একজন আমাকে এসএমএস পাঠিয়েছেন, আনুষ্কা ফ্রম উত্তরা, রেগুলার ফ্রেন্ডস, তারা আবার সবাই জয়েন করেছেন, দেখে ভালো লাগছে। এবং স্মৃতি আমাকে জানিয়েছেন যে বন্ধুদের কথা আমি বললাম এবং তাদেরকে একটা গান ডেডিকেট করলাম, যে গানটা ছিল আর্টসেলের এই বিদায়ে। আসতে একটা ভালো শো হয়ে যেত এবং ডিফারেন্ট একটা ফ্লেভার পাওয়া যেত, নাম দিতে ঈদ স্পেশাল শো উইথ ইরাজ ফ্রেন্ডস। তুমি তো আর ঈদের শো করো না, সো এরকম যদি কিছু একটা করা যেত, গুড কনসেপ্ট, থ্যাঙ্কস ফর দ্যাট। আমি চেষ্টা করবো এরকম কিছু একটা ইমপ্লিমেন্ট করার জন্য। নির্জন আমাকে জানিয়েছেন খুবই চমৎকার একটা অনুভূতির কথা, সেটা হচ্ছে যে অনেক দূরে আছেন তিনি এই মুহূর্তে, জয়পুরহাট, একেবারে বাংলাদেশের উত্তরবঙ্গের একদম সীমান্তবর্তী একটা জেলা। আমি জানি না আপনি 5 সীমান্তেই আছেন কিনা এই মুহূর্তে। সেখান থেকে নিয়েছেন যে সম্পূর্ণ অন্যরকম একটা অনুভূতি। জয়পুরহাটের এক বারান্দায় বসে শুনছি, গতকাল দারুণ একটা ট্রেন জার্নি করলাম, এবং এই মুহূর্তে একটা কথাই মনে হচ্ছে যে জীবনটা এত সুন্দর কেন। এটা হচ্ছে একটা খুবই আশাব্যঞ্জক কথা, এবং আমার কাছে মনে হয় যারা উদ্দেশ্য, ঠিক তাহসানের আগের গানটার মতো উদ্দেশ্য নেই এরকম জীবন সম্পর্কে এরকম কথা বলছেন, বা ভাবছেন কি হবে এই নিরল সমর্থক জীবন রেখে, ইন্সপিরেশন নিতে পারেন নির্জন যেটা বোঝাতে চেয়েছেন যে আসলে ডিফারেন্ট ওয়েতে, এবং সেই মানেটা, সেই অর্থটা, সৌন্দর্যটা খুঁজে নিতে হবে, ট্রাই সামথিং ডিফারেন্ট। আপাতত আর পড়ছি না, শুধু এসএমএস করার নিয়মটা বলে দিই। আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন, গিয়ে লিখবেন প্রথমে রেডিও আমার সংক্ষিপ্ত রূপ, আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর অথবা যে গানটা শুনতে চান সেটা। যে কোনো কিছু হতে পারে, আপনার কথার ক্ষেত্রে কোনো ব্যারিকেড, কোনো হুলিয়া জারি নেই, আপনি যা ইচ্ছে তাই লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো সেটাও একটা নতুন গান। এই ঈদে বাপ্পা মজুমদারের একটা অ্যালবাম রিলিজ হয়েছে, যার নাম হচ্ছে জানি না কোন মন্তরে। তো সেই অ্যালবামের টাইটেল নাম্বারটা জানি না কোন মন্তরে, গানটা শুনছে এখন। একটু পরে ফিরছি, সাথে থাকুন।
হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে চলছে শনিবার রাতের স্পেশাল আয়োজন, যেটা নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। সেই স্বপ্ন সড়কে স্বপ্ন সারথী হয়ে আমি আছি রাত 2 পর্যন্ত থাকার প্রত্যয় নিয়ে। একটু আগে শুনছিলাম ওয়ারফেজের গান, যেটা ছিল আলো অ্যালবামে। এই আলো অ্যালবামটা রিলিজ হয়েছিল, একটু প্রেক্ষাপটটা না বললেই নয়। সেটা হচ্ছে যে ওয়ারফেজ ব্যান্ডের অগণিত ভক্ত বাংলাদেশে আছেন, সে তাদের শুরু থেকে সেই লেট 80s বা আর্লি 90s যখন ওয়ারফেজের ফরমেশন হয় এবং বাংলাদেশের একটা ব্যান্ড মিউজিকে বা ওভারঅল একটা মিউজিক সিনারিতে একটা রেভলিউশন এনে দেয় এই ওয়ারফেজ ব্যান্ডটি একটা নতুন ধারার মিউজিক নিয়ে, এবং যেটা ওই সময় একটা দুঃসাহসী পদক্ষেপ ছিল এবং সেই পদক্ষেপে তারা সম্পূর্ণভাবে শতভাগ সফল হয়েছিল। অবশ্যই এটা আমরা এখন দাবি করতে পারি। তো ওয়ারফেজ ব্যান্ডটার এটা হচ্ছে সাফল্যের দিক, কিন্তু উল্টো পাশে আসলে এই ব্যান্ডটা নানা সময়ে অনেক ভাঙা গড়ার ভেতর দিয়ে গিয়েছে এবং অনেক মেম্বার, যারা প্রথমে ফাউন্ডার মেম্বার ছিলেন, তারা একটা সময় উচ্চশিক্ষার্থী দেশের বাইরে চলে যান এবং কেউ কেউ আবার বা অন্য পেশায় বিজি হয়ে যাবার কারণে একটা সময় সেই লাইন আপটা থাকেনি। হয়তো একজন দুজন ছিলেন, আবার পরবর্তীতে আরও কয়েকজন এসছে এবং পরবর্তীতে আবার তারাও ছিলেন না এবং আবার কেউ এসছে, আবার আগের কেউ ব্যাক করেছে, আবার নতুন, এরকম অনেকবার ভাঙা গড়ার দিয়ে অজস্রবার লাইন আপে চেঞ্জ এসেছে ওয়াজের এবং লাইন আপের পরে অবশেষে বেশ কয়েক বছর ধরে তারা স্টেবল একটা অবস্থায় আছে। গত 6-7 বছর ধরে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অবস্থা আছে, যেটা আমাদের জন্য, ওয়ারফেজ লাভারদের জন্য একটা গুড নিউজ। তো আমি আসলে যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে ওয়ারফেজের এই অ্যালবামটা বের হয়েছিল 2000 সালে ডিসেম্বর মাসে, একদম শেষ দিকে 2000 সালের। তার আগে একটা বেশ ভালো একটা গ্যাপ পড়ে গিয়েছিল এবং এর আগের যে অ্যালবামটা ছিল ওয়ারফেজে, সেটা হচ্ছে ওয়ারফেজের প্রথম অ্যালবাম ছিল ওয়ারফেজ নামেই, সেলফ টাইটেলড অ্যালবাম। দ্বিতীয় অ্যালবাম ছিল অবাক ভালোবাসা, তৃতীয় অ্যালবাম ছিল জীবনধারা এবং চতুর্থ অ্যালবাম ছিল অসামাজিক, যেটা 1998 সালে রিলিজড হয় অসামাজিক অ্যালবামটা। এবং অসামাজিকের পরে যেটা হলো যে একটা সেই আগের এই পর্যন্ত মোটামুটি একটা স্টেবল লাইন আপ ছিল। সঞ্জয় ছিলেন ভোকালে, আর সাথে ছিলেন টিপু ড্রামসে, বেসিস্ট অ্যান্ড সেকেন্ড ভোকাল ছিলেন বাবনা, গিটারে ছিলেন রাসেল এবং রাসেল গিটারে ছিলেন, আর এককে যেন বাদ পড়ে গেল। টিপু তো ছিলেন ড্রামসে, আপনার ড্রামস অ্যান্ড পারকাশনে। আরেকজন বোধহয় কার নাম বাদ পড়ে গেল, যাই হোক সামহাও বাদ পড়ে গেছে। সঞ্জয় ছিলেন, রাসেল, বাবনা, টিপু, এবং এই যে লাইন আপটা ছিল একটা বেশ ভালো একটা লাইন, এবং প্রত্যেকেই বেশ তাদের নিজ নিজ মানে নিজ নিজ সেক্টরে, বা সেটা গিটার বলি, ড্রামস বলি, প্রত্যেকটা সেক্টরে খুব ভালো বাজাতেন এবং সেই ছাপ তারা রেখেছিলেন। এর পরবর্তীতে অসামাজিকে গিয়ে একটু লাইন আপে চেঞ্জ আসে। সে এখন যিনি অর্থনীতি সুমন, তিনি ওয়ারফেজে, ইকবাল আসিফ জুয়েল এখন যিনি মাইলসে, তিনিও ছিলেন। ফুয়াদ ইবনে রাব্বি আরেকজন ভালো গিটারিস্ট, তিনিও জয়েন করেছিলেন এবং এটা ছিল অসামাজিকের ঘটনা। এরপরে আবার তারাও চলে গেলেন এবং ওই সময়টাতে একটা ব্যাপক শূন্যতার তৈরি হয়েছিল যে ওয়ারফেজ কি টিকবে নাকি হারিয়ে যাবে, বা কালের অতল গহ্বর, এরকম একটা কনফিউশন তৈরি হয়েছিল। আচ্ছা, কমলের নামটা বাদ পড়ে গিয়েছে আমার তখন, জাস্ট ইটস এ গ্রেট মিস্টেক, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেম্বার্স অফ ওয়ারফেজ। কমল গিটারে ছিলেন এবং এখনও তিনি আছেন শেষ পর্যন্ত, অবশ্য যদিও নিয়মিতভাবে এখন আছেন না। তো ওই সময়টাতে একটা আমরা প্লাস সবসময় ওয়ারফেজ যারা খুব ডাইহার্ড ফ্যান ছিলেন তাদের জন্য একটা দুঃসময় ছিল, কারণ মোটামুটি এরকম একটা খবর চাউর হয়ে গিয়েছিল যে ওয়ারফেজ ভেঙে গেল এবং এত অসাধারণ একটা ব্যান্ড হারিয়ে গেল, এবং একটা ওই সময়টা আসলে বেশ সবার জন্য একটা হতাশাজনক অধ্যায় ছিল। কিন্তু নতুন করে ঘুরে দাঁড়িয়ে, এবং অবশ্যই ক্রেডিট দিতে হবে ওই সময় টিপুকে, কারণ পুরোনোদের মধ্যে একমাত্র তিনিই ছিলেন, এবং সেই টিপু আবার শক্ত হাতে দলটাকে ধরে রেখে নতুন কয়েকজন মিউজিশিয়ান যোগ দেন। বালাম, যিনি এখন একক গায়ক হিসেবে গান গাইছেন, বালাম তখন যোগ দেন সেকেন্ড ভোকাল এবং গিটারিস্ট হিসেবে। নতুন একজন ভোকালকে নেওয়া হয় মিজা, আর নতুন একজন বেসিস্টও নেওয়া হয় যার নাম ছিল বিজু, এবং এরকমভাবে নতুন একটা লাইন, এবং শামস জয়েন করেন কিবোর্ডিস্ট হিসেবে ব্যান্ডে। নতুন একটা লাইন আপ দাঁড় করানো হয় এবং অবশেষে একেবারে সবাইকে ভীষণ রকম সারপ্রাইজ করে দিয়ে এবং সবাইকে ভীষণ রকম অ্যামিউজড করে অবশ্যই নতুন লাইন আপে নতুন একটা অ্যালবাম বাজারে আসে 2000 সালে ডিসেম্বর মাসে ওয়ারফেজের। এবং যারা ভেবেছিলেন ভেঙে গেল ওয়ারফেজ, তাদের প্রাণে আবার গভীর আবেগের সঞ্চার হলো, এবং শুধু ফিরে আসাই নয়, আবার যেটাকে বলা যায় যে কাম ব্যাক উইথ ব্যাং, এবং অসাধারণ একটা অ্যালবাম ছিল আলো। এবং আমার এখনো মনে আছে, আমি যখন কলেজে পড়ি, সেই অ্যালবাম কেনার পর থেকে তখন প্রি টেস্ট আর টেস্ট এরকম কোনো এক্সাম ছিল, তখন অ্যালবামটা রিলিজ হয়। কিসের এক্সাম, কিসের পড়াশোনা, সব মাথায় উঠলো, লাটে উঠলো একটা অ্যালবামের জন্য। সারা দিন রাত কথা নেই, একটা ওয়াকম্যানে ওই যে ব্যাটারি দিয়ে ওয়াকম্যান শুনতাম, এবং রিওয়াইন্ড ফরওয়ার্ড যদি আমি ওয়াকম্যানে করি তাহলে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হবে। এটা ওই যুগ, এখনকার জেনারেশনে তো এগুলো বুঝতে পারবে না, এখন হচ্ছে সিডির যুগ, ডিভিডির যুগ। কিন্তু ওই সময় ছিল যে সেই ক্যাসেট 35 টাকার, এবং সেই কলম দিয়ে তারপরে ওয়াকম্যান থেকে ক্যাসেটটাকে বের করে কলম দিয়ে টানতে টানতে, আবার যারও ব্যাটারি খরচ না হয়, সে একটা ছিল।
তো সারা দিন রাত সেই আলো অ্যালবামটা শুনতাম এবং বেশ কিছু গান হিট হয়েছিল। হতাশা গানটা ছিল, বালামের গাওয়া, একটু আগে যে গানটা প্লে করলাম সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান, ওটাও ওই অ্যালবামের গান। বালামের আরেকটা গান খুব জনপ্রিয় হয়েছিল, যত দূরে যাও, রবে আমার এই গানটা। আর এছাড়া আরও কিছু গান জনপ্রিয় হয়েছিল, যেমন আপনার তারপরে ওই স্পেশালি একটা গান ছিল, ওই গানটা অত বেশি জনপ্রিয় কিন্তু আমার চেয়ে ভালো লাগতো, যে উঠছে নামছে নতুন আবাস উদ্দেশ্য পরপার, ওই গানটা। স্মৃতিগুলো, ওই গানটা অতটা জনপ্রিয়তা পায়নি, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল গানটা স্মৃতিগুলো। 5 নম্বর ট্র্যাক ছিল, বৃষ্টি নামের একটা ট্র্যাক ছিল। তারপরে আর এরকম অসাধারণ বেশ কিছু গান ছিল অবশ্যই বলতে হবে পুরো অ্যালবাম জুড়ে, এবং সব মিলে একটা সুপার হিট এবং ওয়ান অফ দ্য বেস্ট অ্যালবামস বাই ওয়ারফেজ অবশ্যই বলতে হবে। সেই অ্যালবামেরই গান ছিল একটু আগে সময় গানটা। যাই হোক, স্মৃতিচারণ করলাম বেশ কিছু, এবং ওয়ারফেজের একটা নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা গল্প শোনালাম। এবার একটা অন্য কথা বলি, অন্য গল্প শোনাই, সেটা হচ্ছে যে মিউজিক লাভারদের জন্য স্পেশালি হিয়ার দিস। মিউজিক প্রেমীদের জন্য গ্রামীণফোন নিয়ে এসেছে মাত্র 1 টাকায় ওয়েলকাম টিউন ডেইলি সাবস্ক্রিপশন। সাথে প্রথম টিউনটি পাওয়া যাবে একদম ফ্রি। ঝটপট মেসেজ অপশনে গিয়ে লিখবেন প্রথমে WT, অর্থাৎ এদের সংক্ষিপ্ত রূপ WT স্পেস স্টার স্পেস ডি, এবং এটা লিখে পাঠিয়ে দিন 4000 নাম্বারে। আর পাঠিয়ে হাজারো গানের লিস্ট থেকে চটপট সেট করে নিন আপনার পছন্দের ওয়েলকাম টিউন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.graminphone.com। কিছু SMS না পড়লি না, সেটা হচ্ছে যে আপনি মেহজাবিন নামের একজন রামপুর থেকে আমাকে জানিয়েছেন, জাস্ট আ সিম্পল উইশ, সে ঈদ মোবারক জাস্ট ফর মি। ওকে, ঈদ মোবারক টু ইউ মাহজাবিন। শার্লি আমাকে জানিয়েছেন, সমুদ্রে বাঁধিব শয্যা, হব একাকী গাংচিল, ওই দূরে নীল যার সীমানা, নাকি পোতাশ্রয় হব জলের সাথে, তার আজন্ম সখ্য, সে কি জানে তার গভীরতা কত। মুগ্ধ নামের একজন জানিয়েছেন গোরান থেকে যে একটা গান শুনতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে শূন্য ব্যান্ডের গান ভাগো। আর আমাকে কর্নিয়া লিখেছেন সাভার থেকে, প্রিয় মানুষের সাথে তার বিচ্ছেদের কথা আজ প্রায় 9 বছর হয়ে গেল, কিন্তু তার জন্য একটা গান এখনো শুনতে চান, অর্থহীনের বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে, এই গানটা। এনিওয়ান ফ্রম এনিওয়ার জানিয়েছেন যে দীর্ঘ এক নির্বাসিত সময়ের পর বুঝলাম আমি একদমই বদলে গিয়েছি, হয়তো এটাই আমি মানুষ সারা জীবন নিজের সাথে থেকেও নিজেকে চিনে না। খুব ফিলোসফিক SMS। ড্রিম গার্ল লিখেছেন যে তোমায় দিলাম সাদা, অনেকগুলো গানের লিস্ট পাঠিয়েছেন, তোমায় দিলাম, তারপরে সাদা, হুক কলরব, রাস্তায়, আনমনে, চাইতে পারো, একজন বিভাগী, লেইস ফিতা, লেইস সুলতানা বিবি, অনেক গান। আমি 2-3টা গান থাকবে প্লেলিস্ট আজকের, আপনি নিশ্চিত থাকুন। যদি এরকম আপনিও কোনো কথা লিখতে চান, যদি কোনো মনের কথা শেয়ার করতে চান, গান শুনতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু আগে অনেকগুলো গানের নাম একজন পাঠিয়েছেন, মাত্র যার SMS পড়লাম, তার মধ্যে একটা গান ছিল রাস্তায় বাই অর্ণব, সেই গানটা শুনছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন আপনার নির্ঘুম বন্ধু আজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 12:15। শুনছিলাম একটু আগে লিঙ্কিন পার্কের গান ওয়ান স্টেপ ক্লোজার টু দি এন্ড, এবং তার আগে ছিল অর্ণবের গান রাস্তায়। এবং এই গানটা সম্পর্কে একটু কিছু কথা আলোচনা করা যাক। সেটা হচ্ছে যে অর্ণবের এই গানটা ছিল ডুব নামের একটা অ্যালবামে, যেটা 2008 সালে রিলিজ হয়েছিল। এবং সেই অ্যালবামে অর্ণব সাধারণত একটু ভিন্ন ঘরানার গান করে থাকেন, তার লিরিক্সে অবশ্যই কিছুটা বৈচিত্র্য থাকে, অন্যদের থেকে একদমই আলাদা, কিছুটা কাব্যময় এবং স্নিগ্ধ বৃষ্টির রিনিঝিনের মতো কিছু শব্দমালা দিয়ে তৈরি লিরিক্স হয় তার গানে, যেটা একদমই অন্যরকম। আর সেই গানে তিনি এমন একটা তার স্বাতন্ত্র্য বজায় রেখে এমন একটা সুর দেন, যেটা আসলে আমার কাছে মনে হয় যে অন্য কারো মধ্যে তার কোনো খুঁজে পাওয়া যায় না, এবং অন্য কেউ হতেও পারবে না। একেবারেই অর্ণবই একটা স্টাইল আমার কাছে মনে হয়, দ্যাটস ওয়াই হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার্স। কিন্তু তার সেই প্যাটার্নের বাইরে গিয়ে তার মনে হলো যে একটা রক ধাঁচের গান করা যায় এবং করা দরকার এবং করা যেতেই পারে, এরকম একটা ভাবনা থেকে তিনি ভাবলেন রাস্তায় গানটা করবেন, যেটা অর্ণবের খুবই হাতে গোনা 2-1টা রক গানের মধ্যে একটা গান। এবং এই গানটার জন্য তখন তিনি ভাবলেন যে এরকম গানের জন্য যে গিটার ওয়ার্ক বা মিউজিশিয়ান দরকার, এবং তার খুব পছন্দের স্নেহধন্য হচ্ছে নেমেসিসের মাহের এবং জোহাদ। তো ভিডিওটাই দুজনই আছেন, এবং ভোকালেও জোহাদ সাথে একটু আছে, গিটার বাজিয়েছেন মাহের, দুর্দান্ত গিটার ওয়ার্ক বলতে হবে এই গানটাতে মাহের, এবং তাদের একটা কম্বিনেশন এই গানটা তৈরি হলো। রাস্তায় ঘুরে ফিরে সস্তায়, এক কাপ চা হলে নাস্তায়, ঘুরে ঘুরে বাস যায়। চমৎকার একটা অন্যরকম একটা ফাঙ্কি ধাঁচের একটা রক গান। আই রিয়েলি লাইক দিস সং। আর তারপরের গানটা ছিল তো লিঙ্কিন পার্কের ওয়ান স্টেপ ক্লোজার টু দি এন্ড। এবং এখন আমাকে অর্চি জানিয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, মুক্ত ডানার মতো শৈশব, পান্না রঙের কৈশোর, আর হীরক দুটির যৌবন তৈরি করে শব্দের মালা এবং কথার মায়া, এরকম জীবনের কথার গুরুত্ব তিনি বুঝিয়েছেন। রীতি মিরপুর থেকে আমাকে জানিয়েছেন যে ফ্রেন্ডশিপ ডের কথা, এবং মুগনি ক্যান্টনমেন্ট থেকে তিনিও জানিয়েছেন, এবং যারা জানিয়েছেন তাদেরটা বন্ধুদের কাছে পৌঁছে দিচ্ছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে ওটা অনেকবার বলা হয়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডে, ফ্রেন্ডশিপ ডে, ফাদার্স ডে, মাদার্স ডে,
গ্র্যান্ডফাদার্স ডে। এই দিবস আমি কখনোই মানে আমি সেলিব্রেট করিও না, এবং আমার কাছে একটি কনসেপ্ট মানে আমি এর সাথে যাই না বা এটা আমার সাথে যায় না, যেটাই হোক না কেন ভাইস ভার্সা। আমার কাছে মনে হয় যে আসলে এটা মানে নতুন যুগের বাণিজ্যিক পৃথিবী, সেই কর্পোরেট ওয়ার্ল্ড এবং মুক্তবাজার অর্থনীতির সব কিছুর উপরে প্রভাব পড়ছে, এবং সব কিছুকে একটা বাণিজ্যিকীকরণের একটা প্রয়াস সব দিকে। এই কথাগুলো কারো কাছে মনে হবে হাইথট, কারো কাছে মনে হবে আতেল ধরনের, কারো কাছে মনে হবে অনেক কিছুই, কিন্তু যেটা বিশ্বাস করি সেটা বলাটাই হচ্ছে নিজেকে প্রকাশ করা, এবং সেজন্যই প্রকাশ করছি নিজেকে। সেটা হচ্ছে যে এবং সবকিছুর উপর একটা আসলে বাণিজ্যিক আবরণ দেওয়া হচ্ছে, এবং এখানে নিজের আবেগকেও বাণিজ্যিকীকরণ করা হয়, নিজের জীবন চর্চা, জীবন ভাবনা এবং জীবনের ধরন ধারণ কেমন হবে, আমার স্বপ্নগুলো কেমন হবে, সব কিছুই এখন বাণিজ্য, সেই মুক্তবাজার অর্থনীতি এবং সেই পুঁজিবাদের হাতে এবং সেই কর্পোরেট ওয়ার্ল্ডের হাতে জিম্মি। আমাদেরকে টিভি খুললে আমরা যে অ্যাডগুলো দেখি, যে প্রচারণা, বিলবোর্ডে, অ্যাডে, রেডিও অ্যাড, টিভি অ্যাড, প্রিন্ট অ্যাড, এবং সেই বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্যের যে প্রচার এবং প্রসার, সেগুলো ঠিক করে দেয় আমাদের জীবন কেমন হবে। সেগুলো দেখায় পরিবারের সংজ্ঞা হচ্ছে এই, সেগুলো দেখায় আপনার পরিবার হবে এরকম, সেগুলোই আমাদেরকে ভাবতে শেখায় আপনাকে এভাবে চলতে হবে, ছুটিতে আপনি এখানে যাবেন। সব কিছুই যেন ছকে বাঁধা একটা গণ্ডির মধ্যে বন্দি করে দিচ্ছে সেই বিভিন্ন বহুজাতিক কোম্পানি এবং দেশীয় কোম্পানি, সেই বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান, যাদের একমাত্র উদ্দেশ্য তাদের পণ্য মুনাফা তৈরি করা, এবং সেই মুনাফা তৈরি করার স্বার্থে তাদেরকে যে জীবন আপনাকে বোঝাতে হবে, আপনার মাথার ভেতরে ঢুকিয়ে দিতে হবে জীবন মানে হচ্ছে এই, সেটাই তারা দেয়, এবং আমরাও সেটা দেখে কনভিন্সড হই। কারণ চারপাশে ক্রমাগতভাবে আমাদের কানের পাশে এই কথাগুলো বলা হয়, দেখানো হয়। আমরা ঘুম থেকে উঠে আপনি এদের কথাই দেখা শুরু করেন, পত্রিকার পাতা খুললে এদের বিজ্ঞাপন এবং এদের বানানো কৃত্রিম জীবন সম্পর্কে ধারণা। দেন আপনি স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে বা অফিসে, বিলবোর্ডে তাদের কথাই আপনি দেখছেন, জানছেন, সেখানে গিয়েও অনেক কিছুতে তাদেরকেই পাচ্ছেন, এবং অফিস থেকে ফিরে এসে আপনি টেলিভিশন ছাড়ছেন, তাদেরকেই পাচ্ছেন, এবং নানাভাবে নানা প্রকরণে সেই বিভিন্ন মুনাফালোভী কোম্পানিগুলোই আপনাকে আপনার মাথায় একটা কৃত্রিম ধারণা দিচ্ছে জীবন সম্পর্কে, যে জীবন হচ্ছে এই, জীবন হচ্ছে অফিস থেকে ফিরে গিয়ে দেবে বাচ্চাকে নিয়ে ফুটবলে দুটো লাথি মারবেন, এবং বৃদ্ধ বাবা মা মুচকি হাসবে বারান্দা থেকে, কি সুখের একটা জীবন ছবি, এরকম একটা সবকিছুই আপনার মাথায় দিয়ে দেওয়া হচ্ছে, এর বাইরে যাওয়া যাবে না। এবং রূপের সংজ্ঞা, আকর্ষণীয় মানে কি তার সংজ্ঞা, সবকিছু, জীবনের উদ্দেশ্য কি, সবকিছুই বুঝিয়ে দিচ্ছে সেই বিজ্ঞাপনগুলো, সেই কোম্পানিগুলো। এবং তাদেরই একটা আবিষ্কার যে বন্ধু দিবস পালন করতে হবে, ভালোবাসা দিবস পালন করতে হবে, পিতা দিবস, মাতা দিবস, সনাতন যুগে দিবসগুলো ছিল না। হায়, তখন কি ভালোবাসা ছিল না? বাবা মাকে ভালোবাসা হতো না? আমার মনে হয় এখন থেকে আরো বেশি হতো। সে যাই হোক, বিতর্কের অবকাশ আছে, পক্ষে বিপক্ষে অনেকেই অনেক মতবাদ দেবেন। আসল কথা হচ্ছে যে এই দিবসগুলো তৈরি করে, এই প্রোপাগান্ডা তৈরি করে, তার উছিলায় যদি কিছু মুনাফা হাতিয়ে নেওয়া যায়, তার উছিলায় যদি কোনো পণ্যের প্রচারণা বাড়ানো যায়, তার উছিলায় যদি আপনার মনে একটা নতুন প্রয়োজন তৈরি করে আপনাকে দিয়ে কিছু জিনিস কিনিয়ে নেওয়া যায়, এবং সেই কারি মুনাফা বানানো যায়, যদি কর্পোরেট পুঁজি আরও বাড়তে থাকে, ফুলে ফেপে আরও স্ফীত হতে থাকে, তবেই তো সার্থকতা। আর আপনিও বলছেন সেই দিবসগুলো পালন করে তাদের বানানো ছকে বন্দী হয়ে, তাদের খেলার পুতুল হয়ে আপনিও ভাবছেন বাহা বাহা, জীবন কত বিচিত্র। আসলে আমরা নিজেদেরকে বোকা বানাচ্ছি, ভাববার অবকাশ আছে। একটা মঞ্চ নাটক দেখেছিলাম, আমার কাছে দুর্দান্ত, এবং এখন পর্যন্ত আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো মঞ্চ নাটক। স্মৃতিশক্তি খুবই খারাপ হয়ে গেছে, কাজের সময় এখন আর কিছুই মনে পড়ে না, এই যে বলতে গিয়ে আমার নামটা মনে নেই। শাইলক অ্যান্ড দ্য সিকোফ্যান্টস, হ্যাঁ মনে পড়েছে, এটা আজলামের নির্দেশনা, থিয়েটার রেপার্টরি ইউনিটের একটা প্রযোজনা ছিল। যদি মাঝে মাঝে পুনর্মঞ্চায়ন হয় দেখবেন অবশ্যই, আশা করছি শিল্পকলায় গিয়ে। নাটকটা হচ্ছে শাইলক অ্যান্ড দি সিকোফ্যান্টস, শাইলক এবং তার স্তাবক দল। অসাধারণ, সিম্পলি টু গুড, ইট ওয়াজ অ্যামেজিং অ্যান্ড মিসমেরাইজিং সিম্পলি। এই নাটকটাতে অসাধারণভাবে দেখানো হয়েছে যে আসলে কি করে সেই বহুজাতিক এবং জাতিক এবং মুনাফালোভী প্রতিষ্ঠানগুলো আমাদের সংজ্ঞায়িত করছে নানাভাবে, এবং আমরা নিজেদেরকে হারিয়ে ফেলছি। ওই নাটকের একটা অ্যাবসার্ড জিনিস দেখানো হয়েছে, যেটা আপাত দৃষ্টিতে আপনার কাছে অ্যাবসার্ড মনে হতে পারে, সেটা হচ্ছে যে ভবিষ্যৎ বিক্রি করা হয়, এবং রীতিমতো কারি ডলার দিয়ে ভবিষ্যৎ কেনা হয়। আপনি বলতে পারেন যে যেটা আমার এখন আসেনি, আমার ভবিষ্যৎ, সেটা কি করে আমি বিক্রি করবো একজনের কাছে? কিন্তু একটা প্রতিষ্ঠানে এসে বলে যে তোমার ভবিষ্যৎ আমি এত ডলারে কিনবো। অদ্ভুত মনে হচ্ছে না? কিন্তু আস্তে আস্তে আসলে দেখানো হয় ভবিষ্যৎ বিক্রি মানে কি, অতীত বিক্রি মানেই বা কি। আমার অতীত আমি বিক্রি করে দিলাম এত ডলারে, আমার যে ঐতিহ্য, আমার যে শিকড়, আমার সেই সংস্কৃতি, আমার জাতিসত্তা, আমার সেই বয়ে আসা সেই সংস্কৃতির ধারা, পরিবারের সেই চর্চা, সব কিছু কীভাবে বিকিয়ে দিয়ে তাদের বানানো সঙ্গে যে আমরা তাদের পুতুলে পরিণত হচ্ছি, অসাধারণভাবে দেখানো হয়েছে নাটকটাতে। এবং সেই
মুনাফালুপি প্রতিষ্ঠানগুলোকে একটা তীব্র ছুচালো বাঁশ দেওয়া হয়েছে নাটকটাতে। সেজন্যই বলছি, যারা দেখতে পারেন আমার এই কথাগুলোর সাথে, যে কারণে আমি দিবসগুলো সম্পর্কে এত কিছু বললাম, ওই নাটকটা দেখলে হয়তো পরিষ্কার হবে শার্লক অ্যান্ড দ্য সিকোফ্যান্টস। আমার মনে হয় যে আসলে ওপেন ইউর আইজ, চোখ দুটো খুলুন। চোখ জেগে থেকে বা চোখ খুলে অন্ধ হয়ে থাকা কোনো মানে হয় না। আপনাকে নানাজন নানাভাবে ব্রেইন ওয়াশ করার চেষ্টা করবে আজীবন। মিডিয়া খুললে যা দেখছেন, নিউজ চ্যানেলগুলোতে, পেপারগুলোতে যা দেখছেন, সবই সত্যি নয়, অনেক কিছুই মিথ্যা। অনেক কিছুই বলা হয় যা আসলে সত্যি নয়। আপনাকে সেটা সত্য বলে আপনার কানে পৌঁছানো, কিন্তু আপনি বুঝতেও পারবেন না, চিন্তা করতে পারবেন না কি সুকৌশলে সুনিপুণভাবে সেই মিথ্যাগুলো সত্য বানিয়ে আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ক্রমাগত। এবং আপনি কখন কোন অজান্তে কিছু কালো পর্দার আড়ালে বসে থাকা মানুষের হাতের পুতুলে পরিণত হচ্ছেন। তারা যেভাবে খেলাচ্ছে আপনি খেলছেন, নিজেও বুঝতে পারছেন না। দিন শেষে হয়তো তৃপ্তির নিঃশ্বাস ফেলে ভাবছেন কি অসাধারণ একটা দিনই না পার করলাম। কিন্তু একবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনি আসলে কে? আপনার পূর্বপুরুষরাই বা আসলে কেমন ছিল? আপনার পিতার স্বপ্ন কেমন ছিল? আপনার তার আগের পূর্বপুরুষের স্বপ্ন কেমন ছিল? তারা কি জীবন চর্চা করতেন বা জীবনকে কিভাবে দেখতেন? সেটা কতটা বদলে যাচ্ছে আস্তে আস্তে, বদলে কোন দিকে যাচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, তাতে কার লাভ হচ্ছে? আর আপনি কি হারাচ্ছেন? আপনার পিতার চোখে যে স্বপ্নগুলো ছিল আপনাকে নিয়ে, তার কয়টা ঝরে যাচ্ছে আর কয়টাই বা সার্থকতা পাচ্ছে আপনার কাছে? হয়তো বৃদ্ধাশ্রমে আপনার বাবা এখন একা একা নিঃসঙ্গতায় ভুগছেন, আর আপনি এখানে কর্পোরেট দুনিয়ার একজন হয়ে, আধুনিক কনসেপ্ট একক পরিবারের একজন গর্বিত পতি হয়ে, পিতা হয়ে ভাবছেন সুখী পরিবার। অনেক কিছুই ভাবার আছে। সে যাই হোক, আমি শুধু ভাবনা হয়তো উদ্রেকটা করে দিলাম, বাকি কাজ আপনি করবেন। কারোর মনে কষ্ট দিয়ে থাকলে মার্জনা করবেন। SMS করার নিয়মটা মনে করিয়ে দিই। প্রথমে আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA, স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আমার কথাগুলো যদি কোনো কারোর কাছে বিভাগী ধাঁচের মনে হয়, তবে তার জন্য এই গানটা, একজন বিভাগী জেমসের এই গানটা একজন শুনতে চেয়েছিলেন, এই গানটা প্লে করছি, একটু পরে ফিরছি। So friends, welcome back. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাজকে। আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, শনিবার রাতে বিশেষ আয়োজন। সময় 12:36। শুনছিলাম একটু আগে শূন্যর গান রাজাহীন রাজ্য, এবং তার আগে ছিল জেমসের গান একজন বিভাগী। আর আমাকে অনেকে SMS পাঠিয়েছেন, ধন্যবাদ তাদেরকে। সিনথিয়া লিখেছেন নারিন্দা থেকে, উইনিং ব্যান্ড সম্পর্কে কিছু বলো এবং উইনিং এর একটা গান প্লে করো। অবশ্যই উইনিং এর গান আজকে থাকছে, এবং একটু অপেক্ষা করুন, অবশ্যই থাকছে। কিছুক্ষণের মধ্যে একটা খুব চমৎকার গান প্লে করছি উইনিং এর। দেলোয়ার আমাকে জানিয়েছেন রূপগঞ্জ থেকে, এনি সং বাই মাইলস তাতেই চলবে। মেহেদি লিখেছেন অ্যান্ডফিল্ড থেকে লিভারপুলের ফ্যান তিনি, এবং জানতে চাচ্ছেন এবছর লিভারপুলের সম্ভাবনা কেমন। গত বছর সবচেয়ে ভালো সম্ভাবনা ছিল, এবং শেষ মুহূর্তের আগ মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছিল লিভারপুল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। শেষ মুহূর্তে পাঁচিটকে পড়ে এবং ম্যানচেস্টার চ্যাম্পিয়ন হয়ে যায়। এবছর অবশ্য তাদের সবচেয়ে মার্কুই প্লেয়ার লুইস সুয়ারেজকে তারা বিক্রি করে দিয়েছে, এবং অনেকে ভাবছেন নিতে হয়তো লিভারপুল অনেক খর্বশক্তি হয়ে গেল, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে ড্যানিয়েল স্টারিজ তার ফাঁকা জায়গাটা দেখা যাক কতটা পূরণ করতে পারে। আর সেই সাথে কিছু নতুন প্লেয়ার তার কিনেছে, বায়ার লেভারকুসেন থেকে জার্মানির এমরে ক্যান, সেই সাথে লভরেন ক্রোয়েশিয়া ডিফেন্ডার, এবং অ্যাডাম লালানাকে নিয়েছে তারা সাউদাম্পটন থেকে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে দলটা খারাপ হবে না, এবং তাদের কোচ অসাধারণ। আমার কাছে মনে হয় ব্রেন্ডন রজার্স ফ্যান্টাস্টিক একজন কোচ। সেই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে শিরোপা না জিততে পারলেও তারা টপ 3-তে থাকবে আমার কাছে মনে হচ্ছে। সো অল দ্য বেস্ট টু ইউ লিভারপুল, দেখা যাক কি করে এবার। তবে এবছর অবশ্যই ইংলিশ লিগ জমবে, কারণ লুই ফন গাল নেদারল্যান্ডের সেই ম্যাজিক্যাল কোচ, তিনি এবার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ। গত বছর তারা সুপার ফ্লপ ছিল, এবছর অবশ্যই আমার ধারণা ভালো করবে। এবং আর্সেন ভেঙ্গার দেখা যাক কি করেন শেষ পর্যন্ত। আর সেই সাথে ম্যানচেস্টার সিটি তো আছেই, এবং আছেই চেলসি। সব কিছু মিলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং সেই সাথে অবশ্যই ক্লাব ফুটবল আমাদের দ্বার প্রান্তে বুন্দেসলিগা, সিরিয়া, লা লিগা সবগুলো লিগে বেরবে বলে আমরা আশা করছি। খেলোয়াড়কে জমে উঠেছে প্রায়, দেখা যাক কি হতে যাচ্ছে। তবে আমি একটু আপসেট, টনি ক্রুজ চলে গেল বায়ার্ন মিউনিখ থেকে। এটা একটা শকিং বিষয় আসলে। হি ইজ সাচ এ গ্রেট প্লেয়ার দ্যাট নো ওয়ান এভার ওয়ান্টস টু লুজ হিম। দেলোয়ারের SMS এর পরে মেহেদির SMS পড়লাম। আয়েশা আমাকে জানিয়েছেন পিঙ্ক ফ্লয়েডের ফ্যান তিনি। মেহেদি যেরকম লিভারপুলের ফ্যান, আয়েশা হচ্ছেন পিঙ্ক ফ্লয়েডের ফ্যান। তিনি জানিয়েছেন যে নতুন অ্যালবাম বের হচ্ছে অক্টোবরে, যদিও রজার ওয়াটার্স নেই, তাই তিনি খুব একটা ইন্টারেস্ট পাচ্ছেন না, এবং আমিও রজার ওয়াটার্স না পেলে কেমন যেন ফাঁকা মনে হয় পিঙ্ক ফ্লয়েডকে। ড্যানিয়েলা জানিয়েছেন রাঙামাটি থেকে, হাই ইরাজ, হাউ ইউ স্পেন্ড ইউর ইট। পাহাড় নিয়ে যদি কোনো গান থাকে তবে তোমার প্লে লিস্টে আজকে এরকম একটা গান রেখো, পাহাড় দিয়ে কোনো গান না। সজীবের একটা গান আছে, কবে যাবো পাহাড়ে আহারে, কবে শালুক চাপা মালা দেবো তাহারে আহারে আহারে। সজীবের অন্য একটা গান প্লে করবো আজকে, ওই গানটা না।
আজকে আমাকে নির্জন জানিয়েছেন যে আমি এমনই একটা জীবন চাই, একটা সময় দেখি আমি একা, খুবই একা, কিন্তু না, বেলা শেষে আমি জানি আমার মনের শান্তি, তৃপ্তি, ভালো লাগাটা কোথায়। নিজেকে খুঁজে পাওয়া হচ্ছে জীবনের বড় সার্থকতা। নিজেকে চিনতে পারা, নিজের মনের সেই তৃপ্তিটা, জায়গাটা যেন নির্জন দাবি করছেন তিনি খুঁজে পেয়েছেন। এবং আপনি যদি এরকম কিছু জানাতে চান, কোনো গান শুনতে চান, কাউকে কোনো কিছু উৎসর্গ করতে চান, প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। সজীবের একটা গান শুনবো। এই সিঙ্গার আমার বেশ পছন্দের একজন সিঙ্গার, তিনি খুব ওস্তাদি ঘরানা গান করে থাকেন শাস্ত্রীয় সঙ্গীতে, এবং বিশেষ খেয়াল, ঠুমরে ধরনের গানে তার মারাত্মক দখল, নজরুল সঙ্গীত থেকে শুরু করে অসাধারণ গুণী একজন শিল্পী। আমার কাছে বেশ ব্যতিক্রমধর্মী এবং খুব ভালো জিনিয়াস মনে হয় সজীবকে। এবং তার একটা গান প্লে করবো, একটু ভিন্ন ধাঁচে, গানগুলো হয়তো অনেকের ভালো লাগবে না। এই গানটা না হচ্ছে আমায় বোঝা খুবই সোজা, যদি তুমি চাও আমার সাথে বাইরে এসো মন পবনের নাও। লিরিক্সটাও কিন্তু খুব ইন্টারেস্টিং থাকে সজীবের, খুব ব্যতিক্রমধর্মী লিরিক্স। অ্যালবামে না হচ্ছে বাড়ি কোথায় বলো, সেই অ্যালবাম থেকে প্লে করছি আমায় বোঝা এই গানটা। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। শুনছেন ইরাজকে আরেকবার, এবং চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। সময় হচ্ছে 12:52 এবং শুনছিলাম একটু আগে দ্য কোর্সের গান সে, এবং তার আগে ছিল সজীবের গান আমায় বোঝা খুবই সোজা, যদি তুমি চাও। আর এখন কয়েকটা SMS পড়ছি। আমাকে লিখেছেন একজন বন্ধু, তাহার নাম হচ্ছে প্রমি আমাকে জানিয়েছেন, প্রমি আমাকে লিখেছেন মিরপুর থেকে, হুইস্কি লালাবাই আর ইয়েলো গানটা অলরেডি প্লে করে দিয়েছে, এবং হুইস্কি লালাবাইয়ের প্লেলিস্টে থাকার খুবই উজ্জ্বল সম্ভাবনা, 99.99%। মূল আমাকে জানিয়েছেন রামপুরা থেকে, তার জন্য ধন্যবাদ। খুব ভালো কিছু কথা লিখেছেন আপনার ভাবনাগুলো গুছিয়ে। আর এখন দেখা যাক কি হতে যাচ্ছে, কি হয় দেখা যাক। অভিযাত্রী সবাইকে স্বাগত জানাচ্ছি অভিযাত্রিক সেগমেন্টে। বেশ কয়েকদিন পর অভিযাত্রিক হচ্ছে, এবং সেই শুরুর কথাগুলো আবারও বলে নিয়ে, যেটা অনেকবার বলা হয়েছে, সেটা হচ্ছে যে অভিযাত্রিক সেগমেন্টে আসলে আমি ঘোরাঘুরির কথা বলি, কিন্তু সেই ট্রেডিশনাল বইয়ে, মানে ম্যাগাজিনে যেরকম আসে, ট্রাভেল শোতে যেরকম বলা হয়, ঠিক সেরকম না, মানে খুব সাজানো গোছানো না। এটা হচ্ছে খাপছাড়া, এলোমেলো, একদমই কোনো আগামাথা নেই, এরকম ঘোরাঘুরি। উদ্দেশ্যহীনভাবে চলে গেলেন উত্তরে, সেখান থেকে দক্ষিণে ভোদৌর, সেখান থেকে আরেক জায়গায়, মানে একেবারেই আগামাথা ছাড়া। এবং যারা আসলে খুব আগে থেকেই প্ল্যান মানে প্রোগ্রাম করে ইন্টারনেটে দেখে হোটেল বুকিং দিয়ে তারপরে কোনটা সবচেয়ে ভালো, কোন পথে যাবেন, এভাবে গুছিয়ে পরিবার পরিজন নিয়ে ঘোরা পছন্দ করেন, তাদের জন্য অভিযাত্রিক ঠিক না। আসলে অভিযাত্রিক হচ্ছে একেবারেই মানে মানে এলোমেলো উদ্দেশ্যহীন পাগলের মতো যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন, যার কোনো আগামাথা থাকবে না, জাস্ট হয়তো একটা পোটলা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়লেন বাসা থেকে, জানেন না কোথায় যাবেন, যেদিকে দুচোখ যায় চলে গেলেন, এবং কি হবে আপনিও জানেন না। ঠিক এরকম কিছু ঘোরাঘুরির গল্প, তাই আগামাথা খোঁজা বৃথা। আজকে এরকম এই অভিযাত্রীকে যে গল্পটা বলবো, সেটা হচ্ছে যে আমার এই ঈদের ছুটির মধ্যেই খুব বিশেষ কিছু না, অনেকের কাছে মনে হতে পারে যেটা আসলে এমন কি ঘোরাঘুরি হলো, এর মধ্যে বিশেষত্ব কি, কিন্তু অভিযাত্রীকের বৈশিষ্ট্য এটা যে আপাত দৃষ্টিতে কোনো বৈশিষ্ট্য ধরা নাও পড়তে পারে, একেবারেই কোনো ঘোরাঘুরি মনে হতে পারে, বাট আমার কাছে সামহাউ ইন্টারেস্টিং মনে হয়েছে বলে সেটা শেয়ার করবো, এরকম কিছু বিষয় আর কি। তো ঈদের এবারে আমি এবারও যথারীতি দেশের বাড়িতেই করেছি, পটুয়াখালীতে, নদী মিথৌত নদীমাতৃক একটা জায়গা। এবং আমি ব্লেসড এবং লাকি এবং গিফটেড যে আমার বাসার সামনে একটা নদী, পাশে আরেকটা নদী, তো দুই নদীর মাঝখানে আমার বাসা। তাই নদীর সাথে আমার অসংখ্য স্মৃতি সেই ছোটবেলা থেকে, এবং সেই সখ্যতা, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা সবকিছু নদীর সাথে অনেক বেশি। এবার যে স্মৃতিটা শেয়ার করব সেটা বলার আগে একটু লাইফ অফ পাই মুভিটার কথা বলে নেই, কারণ এই মুভির সাথে এটা মিল আছে। এবং সিনেমাটা আমি বোধহয় মুভি অফ দ্য উইক সেগমেন্টে বলেছিলাম অনেক আগে। এই সিনেমাতে অনেকগুলো সুন্দর অসাধারণ দৃশ্য আছে, এবং দুর্দান্ত একটা ছবি লাইফ অফ পাই। যারা দেখেছেন তারা ভালোভাবে রিলেট করতে পারবেন। মানে জাহাজ ডুবি হয়ে একটা ছেলে, একটা কিশোর সমুদ্রের মধ্যে দিনের পর দিন কীভাবে একা একদম একটা নৌকার উপরে কাটায়, এবং বাঘের সাথে, সেই অসাধারণ ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে চমৎকারভাবে লাইফ অফ পাই সিনেমাটা। কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এই সিনেমার অসাধারণ ভিজুয়াল ইফেক্টস, এবং সেই সমুদ্রের ভেতরে একেবারে বিশাল গভীর সমুদ্রের মাঝখানে ছোট, তার উপর একটা কিশোর, এবং উপরে তারাভরা আকাশ, অজস্র নক্ষত্র দীপ্তি, এবং মাঝে মাঝে সামুদ্রিক মাছেরা লাফ দিচ্ছে, এবং তিমি মাছ হয়তো লাফ দিয়ে আবার ডুবে যাচ্ছে, সামুদ্রিক পাখি উড়ে যাচ্ছে, সেই অদ্ভুত সুন্দর জেলিফিশ, স্টারফিশ, মানে এত অসাধারণ সমুদ্রের জীবনটাকে, সমুদ্রের সৌন্দর্যকে এত অদ্ভুত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই এটা 3D মুভি একটা লাইফ অফ পাই সিনেমাতে। যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই অদ্ভুত সুন্দর দৃশ্যগুলোর কথা। রাতের বেলা একেবারে নিস্তরঙ্গ সমুদ্রের জল, তার উপর একটা নৌকায় ভাসছে সেই কিশোর ছেলেটা, সেই সমুদ্র ডোবার, মানে জাহাজ ডুবির কবলে পড়া সেই ছেলেটা, এবং উপরে ঘন নীল আকাশ, কোটি কোটি নক্ষত্র রাতের আকাশ জুড়ে, এবং শান্ত নিস্তরঙ্গ সমুদ্রের জলে সেই তার মাঝখানে একটা
প্রদীপ বিন্দুর মতো নৌকাটার উপরে ভাসছে সেই কিশোর ছেলেটা। কি অদ্ভুত সুন্দর দৃশ্য, না দেখলে বিশ্বাস করা যায় না, এত অসাধারণ ভিজুয়াল এফেক্ট ছিল লাইফ অফ পাই সিনেমাটাতে। এবং দেখে শুধু আফসোস করতাম, যদি কখনো এমন হতো সেই সমুদ্রের বিশালতা। তো সেই মিনিয়েচার মানে তার একটা ক্ষুদ্র ভার্সন আমি এবারে পেয়েছি। প্রতিবার বাড়িতে গেলে যেটা করা হয় যে রাতের বেলা মাঝরাতে নৌকা ভ্রমণে বের হওয়া হয়, তো এবারও বের হয়েছিলাম 2 দিন। তার প্রথম দিনের ঘটনাটা শেয়ার করি আমি। সেটা হচ্ছে যে রাত কটার দিকে, ঠিক সম্ভবত 11টা পরে বের হয়েছিলাম নৌকা ভ্রমণে। আমরা 3 জন ছিলাম, আমি, আমার জ্যেষ্ঠ ভ্রাতা এবং 3 জনে মিলে বের হয়েছিলাম। তারপরে আসলে সন্ধ্যাবেলায় ওই দিকটাতে গিয়েই সেই অসম্ভব সুন্দর নক্ষত্র ভরা আকাশ দেখে মনে হচ্ছে আজকে মাঝরাতে এইরকম তারা ভরা আকাশের নিচে বের হতেই হবে। এবং ঢাকায় বসে এটা আসলেই ওই রাত দেখা যায় না। কোটি 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 তারাও, সে বলে বোঝানো দুষ্কর, অজস্র তারা, মানে আকাশ ভরা শুধু তারা আর তারা, কোনো 1 ইঞ্চিও মনে হচ্ছে ফাঁকা নেই, এরকম এত অগণিত তারা ছিল সেই দিনটাতে। আর আরেকটা যেটা বসে যে তারা ভরা আকাশ হয়তো মাঝে মাঝে ঢাকার বাইরে দেখা গেলেও, মানে এরকম অভিজ্ঞতা অনেকের হয়ে থাকলেও, মানে ছায়াপথ, নীহারিকা সবকিছু একবারে এতটা সুন্দরভাবে পরিস্ফুট হওয়াটা খুব দুর্লভ। কিন্তু ওই দিন এমনটাই ছিল যে কোটি কোটি তারা তো ছিলই, সেই ছায়াপথটাও যেন একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সেই ধোয়া ধোয়া মেঘের মতো ছায়াপথ, নীহারিকা, নক্ষত্রমণ্ডলী, জ্যোতিষ্কপুঞ্জ সবকিছু। তো মানে মনে হচ্ছিল যে মহাশূন্যে ভাসছি, এবং সেই লাইফ অফ পাই সেই আকাশের মতোই লাগছিল। তো 11টার সময় যখন সেই নৌকা ভ্রমণে বের হলাম, একেবারে একটা ঢেউ নেই নদী, একেবারে শান্ত নিস্তরঙ্গ জল, মনে হচ্ছে যে কার্পেট বিছানো, তার উপরে নৌকা একদম মাছ নদীতে গিয়ে। এবং এখন সময়টা হচ্ছে জোয়ারের সময়, মাসে একদম নদীগুলো কানায় কানায় ভরা, যৌবনা নদী যাকে বলে, এবং জোয়ারের পানি একেবারে 2 কূল প্লাবিত হয়ে যায়, এত ভরা থাকে নদীটা, মানে খুবই উথাল পাথাল অবস্থা, এবং সবচেয়ে নদী পূর্ণ থাকে এই সময়টাতে। এবং জোয়ারের সময় ছিল আবার একদম মনে হচ্ছে যে চারদিক শুধু থই থই পানি আর পানি। ঠিক তার মাঝখানে নৌকাটা নিয়ে আমরা একদম মাঝিকে বললাম যে এখানে জাস্ট আপনি চুপচাপ রেখে দিন, কোনো শব্দও জানানো হয়, বৈঠার শব্দ হবে না। তো সেও সেই মতো কাজ করলো। তো আমার জ্যেষ্ঠ ভ্রাতা একদম নৌকার উপরে শুয়েই গেল। আমি নৌকা ভ্রমণে যতবারই বের হই আমি একটা কাজ করি, একদম সামনে গলয়ের ওইখানে যাই এবং ওখানে ছড়িয়ে পানির উপরে ওই গলয়ের ওখানটাতে বসে একদম সামনে গিয়ে প্রতিবার এভাবেই করি। এবারও সেভাবেই ছিল। হাতে ভর দিও, মানে কিছুটা চিত হয়ে আকাশ দেখা, সে সৌন্দর্য আসলে বলে বোঝানো কঠিন। একদম শান্ত নিস্তরঙ্গ জল, কোনো ঢেউটা একটা মানে ঢেউ পর্যন্ত নেই, নৌকাটা ভাসছে তার উপর উদ্দেশ্যহীনভাবে, সেই সিনেমার মতোই। আর উপরে অগণিত তারা, এবং সেই আলোয় সেই তারাভরা আকাশের আবার সেই শান্ত নিস্তরঙ্গ জলে তার প্রতিচ্ছবি। এবং মনে হচ্ছে যে উপরেও প্রদীপের রাশি জ্বলছে অজস্র, এবং নিচেও নদীর উপরেও ঠিক তাই। আর অদ্ভুত সেই সৌন্দর্য, নীহারিকা, ছায়াপথ, এবং তাকিয়ে থাকলে মনে হয় যে আমি তাদেরই অংশ, ওই নক্ষত্রগুলোরই মতোই আরেকটা পৃথিবীর বুকে, এই গ্রহ নক্ষত্রের বুকে ভাসছি, একটা প্রাণের স্পন্দন হয়ে, সৃষ্টিকর্তার সৃষ্টির এক অনন্ত নিদর্শন হয়ে, এক অদ্ভুত সুন্দর নিদর্শন হয়ে আমরাও প্রাণের মেলায় স্পন্দিত হচ্ছি ওই অজস্র তারা ভরা আকাশের মতো। সেইগুলো যার সৃষ্টি, আমিও তারই সৃষ্টি, এবং ওই সৃষ্টির মতো আমিও একজন, এই গ্রহটাও একজন, এই পৃথিবীটাও তাদেরই একজন, ওই সৃষ্টিরই একটি। সে এক অদ্ভুত অনুভূতি, এবং তার মধ্যে মানে আসলে আমার ওই ক্ষমতা নেই যে আমি আসলে ভাষায় প্রকাশ করবো। এভাবে অনেকক্ষণ কেটে গিয়েছিল, কতক্ষণ ঠিক মনে নেই। তারপরে সম্বিত ফেরার পরে আবার ব্যাক করা, তারপরে সে নদী তীরে চায়ের স্টলগুলোতে রাতে চা খেয়ে আবার মানে গৃহে প্রত্যাবর্তন। মনে হতে পারে যে ঘোরাঘুরি কি পেলাম এর মধ্যে, কিন্তু আমি এটা এই জন্য বললাম যে যদি সময় থাকে, যদি সুযোগ থাকে, এরকম নদী বিধৌত কোনো জায়গার পাশে যদি আত্মীয় স্বজনের বাসাও থাকে, চলে যান এবং তারা ভরা পূর্ণিমা রাত দেখে আপনি এরকম একটা সময় বেছে নিয়ে ঠিক রাত্রেবেলা একটা নৌকা ভ্রমণ অন্তত করুন। আমি আপনাকে বললাম, ব্যর্থ হবেন না, নিরাশ হবেন না, কিছু অসাধারণ স্মৃতি নিয়ে আসতে পারবেন। হয়তো আপনি ঘরে বসে ইন্টারনেটে ভালো রিসোর্ট দেখে, ভালো হোটেল দেখে বুকিং দিয়ে সেখানে গিয়ে যে মজাটা না পাবেন, একেবারেই সাদামাটা, একেবারেই নিভৃত পল্লীর পাশের যে কোনো একটা একেবারেই নাম না জানা সাদামাটা অচেনা এক নদীর উপরে নৌকায় ভাসতে ভাসতে সেই অপূর্ব তারা খসা রাত্রিতে যে সৌন্দর্য পাবেন, আমার ধারণা অনেক টাকা খরচ করে অনেক রিসোর্টে গিয়েও সেটা পাবেন না। সো আমি ওই রিসোর্টপন্থী কখনোই না যে অমুক হোটেলে অমুক রিসোর্টে যেতে হবে এবং খুব লাক্সারিতে একটা হলিডে ওর ভ্যাকেশন কাটাতে হবে, আমি সেই দলের না। আমি হচ্ছি এই কোনো সবুজ মাঠের উপরে শুয়ে আকাশ দেখা, এগুলো আমার কাছে অনেক বেশি প্রাণময় এবং অনেক বেশি আনন্দময় এবং বৈচিত্র্যপূর্ণ মনে হয়। তাই একেবারে এই সাদামাটাই গল্পটা বললাম। তাই সাদামাটা এই জার্নিটা বা এই অভিজ্ঞতাটা নেবার চেষ্টা করুন। লাইফ অফ পাইয়ের আকাশ সিনেমাতে দেখে যাদের লোভ হয়েছিল, এরকম একটা করলে হয়তো মিনিয়েচার একটা ভার্সন পেতেও পারেন। সমুদ্র অনুভূতি তো আফটারঅল নদীতে পাবেন না, তারপরেও যা পাবেন তার দামও অনেক অসাধারণ, অসবই বলা যায়। সে যাই হোক না কেন, এখন একটা গান শুনছি। আর তবে তার আগে SMS করে নিয়মটা বলে দিই। প্রথমে আর লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে।
যে গানটা শুনবো সেটা আসলে ওই সময় শোনার জন্য পারফেক্ট, এবং গানটার নাম হচ্ছে নৌকা ভ্রমণ, দলছুটের গান, সঞ্জীব দা এবং বাপ্পা মজুমদারের গাওয়া। একটু পরেই ফিরছি, সাথে থাকুন। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি আবারও চলে এলাম, কারণ আমাকে আসতেই হবে, কারণ রেডিও আমার 88.4 FM এর শনিবার রাত্রি বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ চলছে। সেখানে আমি ইরাজ এই মুহূর্তে আরেকবার ওয়েলকাম করছি সবাইকে। শুনছিলাম একটু আগে যে গানটা, সে হচ্ছে উইনিং এর গান, আরেকটা দূরের আবাহন এবং হাতছানি, দূরে কোথাও নিয়ে যেতে চাই এরকম একটা গান ইচ্ছে করে গানটার নাম। এবং তার প্রথম আগের গানটা ছিল দলছুটের গান নৌকা ভ্রমণ। অভিযাত্রিক সেগমেন্টে নৌকা ভ্রমণ নিয়ে বেশ কিছু কথাবার্তার পরে আমরা এই দুটো গান শুনি। নিশ্চয়ই এখন সবাই ভাবছেন না দূরে কোথা থেকে ঘুরে আসলে। ছুটি কিন্তু ছিল, হয়তো অনেকে ইউটিলাইজ করেছেন এবং আবার হয়তো সামনে অনেকেই যাবেন। যাই হোক, মাঝে মাঝে ঘোরাঘুরির অভ্যাসটা রাখা ভালো। ঘুরুন, দেখুন পৃথিবীটাকে। রাশিদ আমাকে জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে যে সব হতাশা বাঁধ ভেঙে অবশেষে আমাদের লঞ্চটা ঢাকার উদ্দেশ্যে চলছে। আকাশটা পুরো মেঘে ঢাকা, অন্ধকার, এই আধার কেটেই লঞ্চটা চলছে এবং তিনি আটকা পড়েছিলেন, অবশেষে যাত্রা হলো শুরু। আয়েশা আমাকে জানিয়েছেন সাদামাটা প্ল্যান ছাড়া এই ভ্রমণগুলো অসাধারণ লাগে তার কাছে, এবং নৌকা ভ্রমণের এই গল্পটা তার কাছেও ভালো লেগেছে। এবং আরও একজন আমাকে জানিয়েছেন স্মৃতি, তারও চমৎকার লেগেছে এবং তিনি নিজেও ইন্সপায়ার্ড এরকম ভ্রমণগুলো করার জন্য। ব্লু নাইটিকেল জানিয়েছেন সাউন্ড এবং সাইলেন্সের দুটো মাখামাখি বিষয়ক একটি এসএমএস, সেটা হচ্ছে এরকম যে সাইলেন্স উইথ সাইলেন্স মেক্স পাওয়ার, সাউন্ড উইথ সাউন্ড মেক্স নয়েজ, সাউন্ড উইথ সাইলেন্স মেক্স লাভ, অ্যান্ড ইফ সাইলেন্স হার্ট সাউন্ড, সাউন্ড স্লিপস অ্যান্ড ওয়ান্স ইট ডাইজ। আয়ুব বাচ্চুর একটা ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বেরিয়েছিল, নাম ছিল সাউন্ড অফ সাইলেন্স। বোধহয় এই এসএমএস থেকে ইন্সপায়ার্ড হয়ে অ্যালবামটা করেছিলাম আয়ুব বাচ্চুর সাউন্ড অফ সাইলেন্স। এরপর আমাকে জানিয়েছেন তানজুন নামের একজন মিরপুর 10 নম্বর থেকে, রাঙামাটি থেকে এসেছেন এবং ওখানে অসাধারণ কিছু মুহূর্ত তিনি কাটিয়ে এসেছেন। পাহাড়, আকাশ, মেঘ এবং জলের রং বদলে যাওয়া আকাশের রঙের সাথে সাথে চমৎকার কিছু সময় কাটিয়েছেন। এটাই আমি চাই, সবাই ঘুরুক। এসএমএস করার নিয়মটা বলে দিই, যদি কোনো গান শুনতে চান, কোনো এসএমএস করে নিজের মনের কথা জানাতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, প্রথমে লিখবেন RA রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, তারপরে কথাগুলো, আর পাঠাবেন 2323 এই নাম্বারটাতে। জন ডেনভারের গান কিন্তু অনেকদিন শোনা হয় না, এখন তার একটা গান প্লে করবো। গানটার নাম হচ্ছে হৃদয়ের মৌসুম, অর্থাৎ সিজনস অফ দ্য হার্ট। একটু পরে ফিরছি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। সময় এখন 1:24 1 to 4। একটু আগে শুনছিলাম মাইলসের গান ভুলবো না তোমাকে। এটা ছিল তাদের তৃতীয় ব্যান্ড অ্যালবাম, তৃতীয় স্টুডিও অ্যালবাম প্রত্যয়, যার নাম 1996 সালে যেটা রিলিজ হয়েছিল, এবং সেই অ্যালবামের গান। আর গানটা হচ্ছে ভুলবো না তোমাকে, ওই অ্যালবামের মোস্ট প্রবাবলি যতদূর মনে পড়ছে চতুর্থ গান বা তৃতীয় গান এটা। অসাধারণ একটা গান, এবং আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট সংস কম্পোজড বাই মাইলস। এবং এই গানটা আমার কৈশোরকে আচ্ছন্ন করে রেখেছিল এই অর্থে যে গানটা প্রচুর শোনাতে হতোই, এবং ওই সময়টাতে ওই নিজেরা মাঝে মাঝে গানে মানে হয় না যে মানে ফ্রেন্ডরা বা কাজিনরা মিলে যে গানের আসর টাসর হয়, তো ওই মানে আমি এই গানটাই গাইতাম। ব্যাপক দাগ কেটে গিয়েছিল আমার মনে, এবং স্টিল আই লাভ দিস সং। মিউজিক ভিডিওটা অনেক সুন্দর, লিরিক্সটা অসাধারণ, এবং কম্পোজিশন, টিউন সব কিছু আমার কাছে খুব ভালো লাগে। গানটা ভুলবো না তোমাকে, খুব আবেগ দিয়ে গাওয়া হয়েছে গানটা। আর আসলে আমার কাছে মনে হয় যে অনেকের কথা, হৃদয়ের কথাই হয়তো এই গানটাতে বলা হয়েছে। সে যাই হোক, তার আগের গানটা ছিল জন ডেনভারের আর একটা অসাধারণ গান সিজনস অফ দ্য হার্ট, হৃদয়ের মৌসুম। মীরা এসএমএস পাঠিয়েছেন ঢাকা থেকে। এই মুহূর্তে তিনি একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশ আমাকে শুনছেন, যেটা শুনে আমার ভালো লাগলো। আর প্রমি আমাকে জানতে চান ইনকিউবাসের গান অ্যাক্রস ট্রান্সমিশন, ট্রাই মাই লেভেল বেস্ট টু প্লে দ্যাট সং। আর যারা এখন এসএমএস করতে চান, কোনো গান শুনতে চেয়ে, কাউকে কোনো কিছু উৎসর্গ করতে চেয়ে বা নিজের কোনো কথা জানাতে চেয়ে, প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং তারপরে কথাটা পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো এটা হচ্ছে সবার জন্য তুমি, এই গানটা। আমি কিন্তু সবার জন্যই আছি, সো আমাকে জানান যে আপনার জন্য কি করতে পারি আমি আজকে রাতে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন ইরাজকে আরেকবারের মতো, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। শুনছিলাম একটু আগে মহিনের ঘোড়াগুলির গান, তোমায় দিলাম। তার আগে ছিল সুমনের গান সবার জন্য তুমি, সবার হাতেই রাখছো যে হাত, আমার আঙুল শূন্য রেখে। এবং তারপরে গানটা রিকোয়েস্ট করেছিলেন এবং আমি প্রায় প্লে করি, গানটা দারুণ একটা গান, তোমায় দিলাম। আসলে গানটা একটা রোমান্টিক গান, কিন্তু গানটা ঠিক ট্রেডিশনাল রোমান্টিসিজমের কথা বলা হয়নি, একটু ভিন্ন ধর্মী একটা রিক্ততার বা একটা অন্য একটা বোহেমিয়ান গানটার মধ্যে আছে। একটু ডিফারেন্ট প্রেমের গান, ওই পুতু পুতু প্রেমের গান না। সে যাই হোক না কেন, আসল কথা হচ্ছে যেটা আমি বলতে যাচ্ছি,
গানটা শুনতে শুনতে একটা অন্য বিষয়ে ভাবছিলাম এবং একটা অদ্ভুত ভাবনা আমার মধ্যে কাজ করছিল এই তোমায় দিলাম গানটা চোখ বন্ধ করে শুনতে শুনতে। সেটা হচ্ছে যে এই যে তোমায় দিলাম, প্রিয় কাউকে খুব চমৎকার কোনো কিছু দিয়ে যখন আমরা একটা তৃপ্তি নিয়ে এবং গর্ব নিয়ে তার দিকে তাকাই, তার এক্সপ্রেশনটা দেখার জন্য তার কতটা ভালো লাগলো, কি একটা অদ্ভুত আনন্দ কাজ করে যখন একটা অপূর্ব আনন্দে তার মুখটা উদ্ভাসিত হয়ে যায় সে গিফট পেয়ে বা কিছু একটা পেয়ে। এবং যখন আমরা বলি গভীর আনন্দ নিয়ে তোমায় দিলাম, নিশ্চয়ই ছুঁয়ে যায় সেই মানুষটাকে, এবং সেটা পেয়ে তার যে উদ্ভাসিত হাসি, সেটা নিশ্চয়ই তখন আপনাকে মনে করে যে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এরকম অনুভূতি নিশ্চয়ই কাজ করে এবং হাউ লাকি উই আর অ্যাকচুয়ালি, মানে আমরা প্রায় এরকম অনুভূতি হয়তো পেয়ে থাকি। কিন্তু ভাবছিলাম আসলে মানুষ কিসে সুখী হয়, কি দিলে বা কি পেলে। এটা হয়তো এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে হয়তো এমন হতে পারে পোর্শে গাড়ি যে বিএমডাব্লিউ পেয়ে হয়তো আপসেট লাগছে কোনো কারণে, এরকম হতে পারে। কিন্তু আবার এমনও মনে হতে পারে কোনো বিষয়ে যে ঠিক উল্টো চিত্র হয়তো কারোর মধ্যে দেখা যায়, ঠিক সমাজের হয়তো উল্টো পাশে উল্টো প্রান্তে এরকম হতে পারে। যেমন মনে করুন, খুব অপরিচিত কোনো দৃশ্যের কথা বলবো না, খুব পরিচিত দৃশ্যই। অনেকেরই থাকে আসলে হয়তো এরকম তাকে ভালোবেসে কেউ কিছু দেবে, এরকম সৌভাগ্য হয়তো হয়ে ওঠে না। খুব বেশি দূরের কথা না, আমাদের আশপাশেই নিজেদের পরিচিতের মধ্যে হয়তো নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক মানুষ থাকে যে তাকে হয়তো কোনো দিন কেউ এসে বলে না এটা তোমায় দিলাম, আর অদ্ভুত উদ্ভাসিত আনন্দে তার মুখটা হয়তো বর্ণিত হয় না। খুব রিসেন্ট এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যে মানে আমার যেহেতু মফস্বলের বাড়িতে ঈদ করেছি এবং ওখানে আশপাশে অনেক দরিদ্র মানুষেরই বসবাস এবং আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেক এরকম আছেন। এমনও হয়েছে যে ছোট্ট একটা শিশু হয়তো 4-5 বছর বয়স, তার বাবা আসবে না ঈদে, কারণ ঈদের ছুটিতে আসার মতো টাকা হয়তো সে জোগাড় করতে পারেনি কাজ করে ঢাকায়। হয়তো মা তাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে যে ঈদের পরের দিন আসবে বা তার 2 দিন পরে আসবে, এরকম একটা মিথ্যে সান্ত্বনা। এবং সেই ছোট্ট অবুঝ ছেলেটা হয়তো প্রতীক্ষা করছে কবে আসবে, এবং সবাই নতুন নতুন জামা পেলো বা পরবে, সবাই দেখাচ্ছে ঘুরে ঘুরে। সে হয়তো তখনও প্রতীক্ষায় দিন গুনছে এবং সেই মায়ের শেখানো মিথ্যে সান্ত্বনাটা সে সবাইকে বলে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট আমাকেও সেটাই বলছিল। আমি আসলে ওকে বলার মতো কিছু খুঁজে পাইনি বা সান্ত্বনা মিথ্যে দেওয়ার কোনো তেমন কিছু আমিও খুঁজে পাইনি। অবশেষে তার বাবা কিন্তু ঈদে আসেনি এবং হয়তো তার নতুন কোনো কিছু কেনাও হতো না। তো অন্য একটা মানে উৎস থেকে অর্থের সংস্থান হতে, সেটা এখানে বিবেচনা থেকে শেষ পর্যন্ত ঈদের আগের দিন ওর মা বাজার থেকে তার জন্য একটা জামা কিনে নিয়ে আসে এবং সবাই নতুন জামা ঈদের দিনই পরে। কিন্তু ওই ছোট্ট ছেলেটা এত খুশি হয়েছিল যে ঈদের আগের দিনই সেটা পরে সে সবার ঘরে ঘরে গিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে এই জামাটা এবার ঈদে তার জন্য কেনা হয়েছে। খুব ছোট্ট একটা ব্যাপার, খুব তীব্র আনন্দ হয়তো তার মধ্যে কাজ করছিল। তার উল্টো প্রান্তে হয়তো আমরা অনেকে দাঁড়িয়ে যারা অনেক কিছু পেয়েও আসলে সুখী না, অনেক কিছু পেয়েও মনে হয় কিছুই পাইনি। এটা তীব্র উদাসী বিভাগে ভাব নিয়ে আমরা ভাবি কি পেলাম আর কি হারালাম, হিসাব নিকাশ মেলাতে ব্যস্ত। ঠিক তার উল্টো পাশেই সেই মানুষগুলো যাদের হিসাব নিকাশ মেলানোর অবকাশ বা প্রয়োজন কোনোটাই নেই, শুধু তারা জানে তোমায় দিলাম বলার মতো শুধু কেউ নেই। অযাচিতভাবে যদি কোনো কিছু চলে আসে তখন আসলে সেই আমাদের পরিচিত আনন্দের এক্সপ্রেশন তাদের মুখে থাকে না, একটা বিস্ময়ে বিমূঢ় হয়ে যায় একটা অনুভূতি কাজ করে তাদের মধ্যে, যার সাথে তারা আদৌ পরিচিত না। তীব্র আলো ঝলকানির সামনে দাঁড়িয়ে চোখে কিছুই দেখতে না পাওয়ার মতো। আর আসলে খুব আপেক্ষিক একটা বিষয় এই সুখ বিষয়টা, মানে কে কিসে কতটুকুতে যে আসলে সুখী হয়, আর কতটুকু পেলে মনে হয় পেয়েছি, আর কতটুকু দিয়ে মনে হয় তোমায় দিলাম। সত্যি এই হিসাব এক এক জায়গায় এক এক রকম, জীবন যেখানে যেমন ঠিক তেমন। এই কথাগুলোই মনে হচ্ছিল। এমন না যে খুব গভীর তত্ত্ববোধের কিছু কথা বলে নিজেকে একজন বিশিষ্ট বুজুর্গ আলেম হিসেবে জাহির করার চেষ্টা করছি, তা না। একেবারেই অকৃত্রিমভাবে যা ফিল করছিলাম সেটাই শেয়ার করলাম। আসলে তোমায় দিলাম বা কতটুকু পেয়ে আমি খুশি, তীব্র আপেক্ষিক ব্যাপার। তবে আমার কাছে মনে হয় যে এর মধ্যে জীবনের আসলে সুখের মূল চাবিকাঠিটা নিহিত। এইটুকু সমন্বয় বা এইটুকু সামঞ্জস্য যদি রাখা যায় যে আমি এতটুকুতেই খুশি, অল্পতেই, খুব বেশি কিছু দরকার নেই, শুধু একটু একটু ভালো মতো বেঁচে থাকতে পারে, ব্যাস, দ্যাটস অল। তেমন কিছু দরকার যে ঘুম ভেঙে দেখা যায় পাশে প্রিয় মানুষটা ঘুমিয়ে আছে, এলো চুলে হয়তো শায়িতা, সে হয়তো বিস্তৃতির এক অতল জগতে ঘুমের মধ্যে লীন, কিন্তু ঠোঁটের কোণে ফুটে ওঠা ঘুমের মধ্যে তার নিভৃত হাসির দিকে তাকেই মনে হতে পারে এর বেশি কিছু আর চাইবার নেই। হয়তো সারা মাস কষ্ট করে যে পারিশ্রমিকটা আপনি পান তা দিয়ে যখন মায়ের হাতে কোনো কিছু তুলে দেন, যদিও মুখে মুখে সব মাই বাংলাদেশের একরকম বকা দেবেন, কী দরকার ছিল, কিন্তু প্রাণের মধ্যে তার যে একটা
তীব্র আলোড়ন, তীব্র আনন্দের অনুভূতি, এবং আশপাশের সবাইকে ডেকে ডেকে দেখাবেন যে আমার ছেলে বা আমার মেয়ে এটা আমার জন্য কিনেছে চাকরির টাকায় বা প্রথম বেতনের টাকায়, সেই গর্বভরা মুখ, ওটা দেখলে মনে হয় যে আর বেশি কিছু আসলে পাওয়ার দরকার নেই, বা খুব বেশি কিছু চাওয়ারও নেই। বা যে বাবা আপনাকে কাঁধে করে ছোটবেলা থেকে মানুষ করেছে যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা যখন আপনি পূরণ করতে পারবেন, এবং তখন তার যে আনন্দাশ্রু, সেই আনন্দাশ্রু আঙুলে মেখে নিয়ে হৃদয়ে মিশিয়ে আসলে মনে হয় বাকি কিছু না পেলেও চলে। বা একেবারেই অচেনা একজন মানুষ যাকে আপনি চেনেন না, জানেন না, একেবারেই প্রান্তিক জনসাধারণ একজন, যার সাথে জীবনে দ্বিতীয়বার কোনো দেখা হবে না, সেই মানুষটা জীবন সংগ্রামে পরাজিত দেখে যদি আপনি একেবারেই নিতান্তই একটু তেমন কোনো সাহায্য না, একটু ভালোবাসার দুটো মমতার কথা বলে কিছুটা তার হৃদয় শুশ্রূষাও করেন, যদি এক সেকেন্ডের জন্য তার মুখে মনে হয়, একটা হাসি ফুটে ওঠে, বা মনে হয় যে একটা কিছুটা হলেও মানবিকতার ছোঁয়াশে পেয়েছে, ওইটুকুর মূল্য অনেক। বেশি কিছু আমার মনে না চেয়ে বা খুব বেশি কিছুর প্রত্যাশা না করে ভাসিয়ে দিন না জীবন তরিটা, আমার মনে হয় খুব একটা ভুল হবে না। আর যদি হিসাব মেলাতে চান, সেই পথ যদি বেছে নিন, সেটাও আপনারই বাছাইকৃত পথ, শুভকামনা থাকলো। একেবারে এলোমেলো কিছু ভাবনার কথা বললাম, এখন SMS করে নিয়মটা একটু বলে দিই। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা না লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। সচিন দেব বর্মনের গান অনেকদিন মনে হয় শোনা হয় না, একটা গান শুনবো, গানটা অবশ্যই অনেক দারুণ একটা গান, তুমি আর নেই সে তুমি, এই গানটা শুনছি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ এ আপনার নির্ঘুম বন্ধু আজকে শুনছিলাম নেমেসিসের গান বিবর্ণ স্রষ্টা, তাদের প্রথম অ্যালবাম অন্বেষণ থেকে গানটা নেওয়া হয়েছে, এবং তার আগে ছিল তুমি আর নেই সে তুমি, সচিন দেব বর্মনের গান। যে SMS করেছেন বহুদিন পরে, ওয়েলকাম ব্যাক, এবং তাদের জন্মদিন আসন্ন, সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। ব্লু ওশেন আমাকে জানিয়েছেন খুব ভিকারনিসা থেকে, খুব ইন্সপায়ারিং একটা SMS, থ্যাংক ইউ আপু, এটার জন্য সুইট, এবং আশা করবো একসাথে থাকলে আমরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর কথা উপহার দিতে পারবো, যেটা আপনাকে ইন্সপায়ার করবে। খুব বেশি সময় নেই, এটা শোনা হয়ে যাক। আজকে মানে আমরা যেখানে বন্ধুরা মিলে ডিনার করেছিলাম, সেখানে একটা ওই যে এখন তো অনেকগুলো ক্যাফেতে দেখা যায় লাইভ মিউজিক হয়, গানে মানে খাবার খাওয়ার সাথে সাথে আপনি গান শুনতে থাকবেন, সেখানে ওই সিঙ্গার একটা গান গিয়েছিলেন, এবং তখনই আমি ডিসিশন নিয়ে যে বহুদিন গানটা প্লে করা হয় না, গানটা আজকে প্লে করবো। সেটা হচ্ছে আয়ুব বাচ্চুর একটা গান, একটু বিষাদগ্রস্ততার গান, ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না। এই গানটা শুনছি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। So friends in Radio আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর ড্রিমস অ্যাভিনিউ এর একদম শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে। 3 ঘন্টা একসাথে ছিলাম, একসাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর এখন একটু আগে যে গানটা শুনছিলাম সেটার নাম হচ্ছে ভাঙা মন, আয়ুব বাচ্চুর গান ছিল। আর এখন যাওয়ার বেলায় আরেকটা গান শুনতে শুনতে আমি বাড়ি যাব, আপনারাও ঘুমাবেন। আশা করছি সামনের সপ্তাহে নিশ্চয়ই আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, অনেক সুন্দর থাকুন, আশপাশে সবগুলো মানুষকে নিয়ে ভালো থাকুন। যে গানটা প্লে করবো শেষ গান হিসেবে আজকে প্লেলিস্টে, এটা হচ্ছে একটা ফোক সং, গানটার নাম হচ্ছে সুন্দর একখান মুখ পাইতাম, মহেশখালীর ভান খিলতারে বানাই খাইতাম। এটা একটা আঞ্চলিক গান, ওই মহেশখালী কক্সবাজার ওই অঞ্চলের গান, সন্দীপনের কণ্ঠে শুনছি বাপা মজুমদারের কম্পোজিশনে, এবং আমার এই ফোক সংটা বেশ ভালো লাগে। একটা মিষ্টি পান খাওয়া প্রেমের একটা ব্যাপার, রসিক প্রেমের একটা ব্যাপার আছে, ইটস ভেরি সুইট। সো সেই আবহাওয়াটাই জুড়ে থাক আপনার সময়টাতে, আপনার জীবনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভরাত্রি।